দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আমরা পরিষ্কারভাবে বুঝেছিলাম এই যে দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্র করা হয়েছিল তা কিন্তু মেনলি মসজিদ বা মাদ্রাসাকে কেন্দ্র করে একের পর এক মৌলভী এবং ইমামরা কিন্তু করেছিলেন এবং সেই মাদ্রাসার ইমামরা কিন্তু সরাসরি বিদেশি একাধিক আন্তর্জাতিক শক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এই তথ্য কিন্তু আমাদের সামনে আসে। আর এরপরেই উত্তরপ্রদেশের পুলিশ মাদ্রাসা এবং মসজিদগুলোর অ্যাক্টিভিটি নিয়ে কড়া নজরদারি কিন্তু শুরু করেছে। এর মধ্যে মাদ্রাসা ওরিয়েন্টেড সব থেকে ভয়ানক খবরটি কিন্তু উত্তরপ্রদেশ থেকে এসছে। উত্তরপ্রদেশের এটিএস একাধিক মাদ্রাসার উপর যেমন নজরদারি শুরু করেছে, ঠিক সেরকম ভাবে একটি মাদ্রাসার লাইসেন্স কিন্তু বাতিল করার দিকে এগিয়ে গেছে। কারণ একটাই, সেই বিদেশি ফান্ডিং। আলফালা ইউনিভার্সিটির বিপক্ষে দুটো কালকে এফআইআর লঞ্চ করা হয়েছে। সেই আলফালা ইউনিভার্সিটির বিপক্ষে অভিযোগ কিন্তু ছিল চিটিং এবং রেকগনাইজেশন নিয়ে ভুল তথ্য দেওয়া। এবং সেখানেও দেখা গেছিল যে আলফালা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে যে আলফালা ইউনিভার্সিটি রেজিস্টার্ড, সেই পেটেন্ট কোম্পানিতেও কিন্তু কোটি কোটি টাকা বিদেশি ফান্ডিং এসছে, যার ম্যাক্সিমামটাই মিডল ইস্ট থেকে, অর্থাৎ কাতার, সৌদির মতো দেশ থেকে। অর্থাৎ এই মাদ্রাসাগুলো কিংবা এই মসজিদগুলোর সঙ্গে বিদেশি ফান্ডিং, এই সম্পর্কটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। আর এখানেই কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর বিদেশি ফান্ডিং এর উপর কড়া নজরদারি আনতে চলেছে। এখানে দেখুন, একটি মাদ্রাসার কথা আমাদের সামনে চলে এসছে। একদম আলফালা ইউনিভার্সিটি ঢঙে এই মাদ্রাসায় কোটি কোটি টাকা বিদেশি ফান্ডিং আসতো। এই মাদ্রাসাটি অবস্থিত সান্ত কবির নগরে এবং এই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন সেই ইমামের নাম শামসুল হুদা খান। এবং আপনারা শুনলে অবাক হবেন এই শামসুল হুদা খান কিভাবে দিনের পর দিন সরকারের সঙ্গে প্রতারণা করেছেন এবং এই মাদ্রাসার পিছনে অসৎ জালিয়াতি চক্র কিন্তু দিনের পর দিন চালিয়েছেন। এই মাদ্রাসার বিপক্ষে প্রধানত অ্যান্টি টেরর যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে জোরদার করার একটা অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই মাদ্রাসার যিনি প্রধান সেই শামসুল হুদা খান দিনের পর দিন পাকিস্তানে গেছেন এবং একাধিক আন্তর্জাতিক রাষ্ট্রে কিন্তু তিনি ট্রাভেল করেছেন। এবং ইনি কিন্তু পেশায় ছিলেন একজন সরকারি শিক্ষক, কিন্তু তিনি ভারত ছেড়ে ব্রিটেনে চলে যান। এবার ভাবুন, ব্রিটেনের নাগরিক হওয়া সত্ত্বেও দিনের পর দিন সরকারি কর্মচারীর যে বেতন, সেই বেতনও কিন্তু এই মাদ্রাসার প্রধান মৌলভী বা ইমাম দিনের পর দিন তুলেছেন। যে তথ্য আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে এই যে খান, তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট একটি স্কুলের এবং গভর্নমেন্ট একটি মাদ্রাসার, এবং এই মাদ্রাসা কিন্তু আজমগড়ে অবস্থিত ছিল। এবং এরপরে দিনের পর দিন গভর্নমেন্ট স্যালারি তিনি ক্রেডিট করেন এবং পরবর্তীকালে তিনি ব্রিটেনে চলে যান এবং ব্রিটেনের সিটিজেনশিপও নিয়ে নেন। এবার ব্রিটেনের সিটিজেনশিপ নেওয়ার পরেও তিনি দিনের পর দিন সরকারি বেতন তুলেছেন। এবার ভাবুন, যিনি ধর্মচর্চা করেন, যিনি ধর্মগুরু, তিনি এই ধরনের নোংরা ঘৃণ্য অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ছেন এবং কার্যত চিট করছেন, ঠকাচ্ছেন। তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে। পরবর্তীকালে জানা যায় 12ই জুলাই 1984 সালে তিনি চাকরি পান এবং 2007 সালে তিনি ব্রিটেনে চলে যান। ব্রিটেনে যাওয়ার পর 2013 সালে তিনি ব্রিটিশ যে নাগরিক, সেই নাগরিকত্ব গ্রহণ করেন এবং 2017 সালে তিনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট কিন্তু নিয়ে নিয়েছিলেন। তার বিপক্ষে যখন তদন্ত হয় তখন দেখা যায় তিনি একাধিক ক্ষেত্রে পাবলিক পলিসি ভায়োলেট করেছেন। পাশাপাশি এই ভদ্রলোক মানে এই ইমাম মৌলভী সাহেব, তিনি ব্রিটেন নাগরিকত্ব গ্রহণ করেন। ব্রিটেন নাগরিকত্ব গ্রহণ করার পর সরকারি কর্মচারী হওয়ার সমস্ত সুযোগ সুবিধা, পেনশন নেন এবং তার যে মাদ্রাসা, সেই মাদ্রাসাকে সামনে রেখে বিদেশ থেকে কোটি কোটি টাকা কালেক্ট করেন। আর দেখুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে মৌলভীর নাম জড়িয়েছিল, মৌলভী ইরফান এবং ইশতিয়াক, তাদের বিপক্ষেও কিন্তু অভিযোগটি কোথাও গিয়ে সেম, বিদেশি ফান্ডিং, কোটি কোটি টাকার ডোনেশন এবং কোথাও না কোথাও পাকিস্তান যোগ, দিনের পর দিন পাকিস্তানের নেটওয়ার্কের সঙ্গে কানেকশন এই পার্টিকুলার মাদ্রাসার যিনি প্রধান শামসুল হুদা খান, তার সঙ্গেও কিন্তু পাওয়া গেছে। তার বিপক্ষে 3টে প্রধান অভিযোগ আনা হয়েছে। 1 নম্বর, ফরেন ফান্ডিং। কিসের জন্য কোটি কোটি টাকা আসছে মাদ্রাসায়, যেখানে আমাদের মাদ্রাসাগুলোকে সরকার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফিনান্সিয়াল এড দিয়ে সাহায্য করে।
আপনারা অনেকেই কিন্তু জানেন না, সরকারি প্রাইমারি স্কুল যেরকমভাবে গভর্নমেন্ট ডোনেশন পান, ফান্ডিং পায়, মাদ্রাসাগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ফিনান্সিয়াল এড পায়। তা সত্ত্বেও মিডিল ইস্ট, পাকিস্তান, আফগানিস্তান, কাতার, সৌদি এই সকল রাষ্ট্রের লোকেরা দিনের পর দিন কোটি কোটি টাকা এই পার্টিকুলার মাদ্রাসাগুলোতে কেন পাঠায়, সেটাও একটা বড় প্রশ্ন। পাশাপাশি ফিনান্সিয়াল মিসকন্ডাক্টের ধারা এনার বিপক্ষে দেওয়া হয়েছে এবং ডাইভার্টিং একাধিক ডোনেশন তার ব্যক্তিগত কাজে লাগিয়েছেন, এই অভিযোগও কিন্তু করা হয়েছে। এবং FEMA অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999 এই অ্যাক্টের অধীনে তার বিপক্ষে কিন্তু মামলাও রুজু করা হয়েছে। এই ব্যক্তির যখন গতিবিধি ট্রেস করা হয় গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে, তখন দেখা যায় তিনি ফ্রিকুয়েন্টলি পাকিস্তানে যেতেন। দেখুন, কানেকশন সব মিলে যায়। আপনি ইরফানের কানেকশন দেখুন, যিনি দিল্লি ব্লাস্টে যোগসাজশ যার পাওয়া গেছে। ইশতিয়াকের দেখুন, আজকে দেখুন এই মৌলভী, এই মাদ্রাসার প্রধান, তিনিও ফ্রিকুয়েন্টলি পাকিস্তানে যেতেন। এবার আমি মনে প্রাণে বিশ্বাস করি না যে পাকিস্তানে যাওয়া মানেই একজন জঙ্গিপনায় জড়িয়ে পড়ছেন, সেটা বিশ্বাস করি না। কিন্তু আমি এই প্রশ্ন তুলতে চাই যে প্যাটার্নগুলো সব সেম কিভাবে হয়, কিভাবে কোটি কোটি টাকার ডোনেশন মাদ্রাসাগুলোতে আসে, কিসের জন্য তারা পাকিস্তানে যান, এমনকি পাকিস্তানে এমন কি কাজকর্ম তারা করেন যা ভারতবর্ষে করা সম্ভব হয় না, এই প্রশ্ন তো তোলা যেতে পারে। আমি আবার বলছি, আমি এনাকে জঙ্গি দাগিয়ে দিতে রাজি নই, কিন্তু প্যাটার্ন যখন মিলে যায় তখন ভারতের গোয়েন্দারা কিন্তু নিশ্চিন্ত আর থাকতে পারেন না, এবং এর জন্য এই ফান্ড এই মাদ্রাসাকে ডিরেকগনাইজড করা হয়েছে এবং সিল করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এনাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে জানা যায় তিনি একাধিক আফ্রিকান নেশনে গেছিলেন এবং বিভিন্ন রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে তিনি এই সকল দেশে ট্রাভেল করতেন। আমি এটাও প্রশ্ন করতে চাই যে কি এমন রিলিজিয়াস অ্যাক্টিভিটি যার জন্য পাকিস্তান, আফ্রিকার একাধিক ইসলামিক রাষ্ট্র এবং বিভিন্ন দেশে যেতে হয়, যা ভারতবর্ষ থেকে করা সম্ভব হয় না। যাই হোক, এর থেকে যদি আমাকে বলা হতো যে ঘুরতে গেছে, দেখতে গেছেন, পাকিস্তানের একাধিক শহরকে তিনি এক্সপ্লোর করতে গেছেন, আমার কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হতো। অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে যখন দেশের এত বড় ক্ষতি পাকিস্তানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে করা হচ্ছে, এটা নয় যে আজকে করা হয়েছে আবার 10 বছর পর অ্যাটাক করার চেষ্টা করছে, সেটা নয়, প্রতিদিন করা হচ্ছে। ঠিক সেখানে এই সকল রাষ্ট্রতে গিয়ে কি এমন রিলিজিয়াস অ্যাক্টিভিটি করা হয়, আমার সত্যি ডিটেলিংয়ে জানার খুব ইচ্ছা। আমি সত্যি জানার চেষ্টা করছি, আমি রিসার্চ করছি, যদি খুঁজে পাই আমি আপনাদের জানাবো। পরবর্তীকালে বলা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে একাধিক সাসপিসিয়াস মেসেজ চালাচালি হয় জম্মু কাশ্মীরের একাধিক লোকেদের সঙ্গে। এবার দেখুন কিভাবে সব মিলে যাচ্ছে। জম্মু কাশ্মীরের যারা সেপারেটিস্ট, যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, যাদেরকে দিনের পর দিন রেড করে গোয়েন্দা দপ্তরের কর্মীরা ধরছেন, তাদের সঙ্গে এই ব্যক্তির সাসপিসিয়াস মেসেজ আজকে কিন্তু উত্তরপ্রদেশের গোয়েন্দা দপ্তর পরিষ্কারভাবে পেয়ে গেছে। অর্থাৎ কোথাও না কোথাও জামাত যোগ কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আলফালা ইউনিভার্সিটির বিপক্ষেও যে অভিযোগ আনা হয়েছে, দেখবেন হরে ধরে কোথাও গিয়ে সেই বিন্দুতে কিন্তু সবকিছু মিলে যায়। এই পুরো বিষয়টি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন কালকে আরো 62টি মাদ্রাসাকে টার্গেট করা হয়েছে গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে, যাদের বিপক্ষে দুর্নীতির অভিযোগ। দুর্নীতি কি? সেই ফরেন ফান্ডিং এবং গভর্নমেন্ট যে টাকা দেয় সেই টাকার মিসইউজ করা, এবং এক্ষেত্রে মাদ্রাসা মোহাম্মদ সাহেবের ইসলামী ফুকনিয়ার নাম এসছে, যার বিপক্ষে 30 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এবং দুর্নীতি এবং জালিয়াতির বাইরে দেশ বিরোধিতা বিভিন্ন মাদ্রাসাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, যুব সম্প্রদায়ের মধ্যে ইসলামিক ফোবিয়াকে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই 62টি মাদ্রাসা এখন গোয়েন্দা দপ্তরের আতশ কাচের তলায়, যে কোনো মুহূর্তে সিল করে দিতে পারে পুলিশ এবং ভারতের গোয়েন্দা দপ্তর। যদি পুরো বিষয়টিকে সামারাইজড করেন তাহলে দেখবেন বারবার শেষ এক সপ্তাহ ধরে মৌলভী, মাদ্রাসা, ইমাম এই শব্দগুলো নিয়ে ভারতের রাজনীতি, ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের সুরক্ষার সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেক বেশি কনসার্ন। আপনি হয়তো আমার ভিডিও দেখে আমার সম্পর্কে কিছু ধারণা করতেই পারেন যে এই একপাক্ষিক ইসলামিক মাদ্রাসা মৌলানা বা মৌলভীদের টার্গেট করছে, কিন্তু বিশ্বাস করুন আমি পার্টিকুলার নির্দিষ্ট কোনো পার্টিকুলার মানে এই ব্যক্তিদের টার্গেট করছি না। আমি যেটা আপনাদের বলতে চাইছি যে শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে দেশের সুরক্ষা নিয়ে যারা ছেলেখেলা করার চেষ্টা করছে, দেশ বিরোধী কাজকর্ম করার চেষ্টা করছে, কিংবা পাকিস্তানের সঙ্গে কানেক্ট করে নিজেদেরকে মানুষ মারার ঘৃণ্য ষড়যন্ত্র করছে, তাদের মধ্যে প্রথম সারিতে এই মাদ্রাসা
মৌলভী, ইমাম এদের নামই উঠে আসছে। বিকল্প কোথায়? অন্য কিছু পাচ্ছি না কেন? এই প্রশ্ন তো উঠবেই। যাই হোক, উত্তরপ্রদেশ পুলিশ যেভাবে কড়া অ্যাকশনে ঝাঁপিয়েছে নিঃসন্দেহে সাধুবাদ প্রাপ্য। এবং যে কথা আমি বারবার বলি, দেশ বাঁচলে আমরা বাঁচবো, রাজনীতি বাঁচবে, ধর্ম বাঁচবে, মানুষ বাঁচবে। দেশের যারা ক্ষতি করছে তাদেরকে যোগ্য জবাব আমাদের ভারতের গোয়েন্দারা ঠিক এভাবেই দিচ্ছে, এভাবেই দেবে। পাকিস্তানকে হয়তো অকাত বোঝানোর সময়টা সত্যি চলে এসছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।